কবুল বলতে বলা হলে ঈশার যেন গলা দিয়ে শব্দ উচ্চারিত হচ্ছে না। সামান্য 3টে শব্দ, তাতেও কত পরিশ্রম হচ্ছে। ঈশার নিশ্চুপ আচরণ ভাবালো সবাইকে, তবে শ্রাবণ নির্বিকার। সে ঈশার হাতটা আরেকটু শক্ত করে ধরলে ঈশা তাকে দেখে, গোটা মানুষটাকে একটু একটু করে খুঁজিয়ে খুঁজিয়ে দেখে। না, এ যে তারই শ্রাবণ, তার ভালোবাসার মানুষ, তার আপন মানুষ। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। ঈশার মুখ থেকে উচ্চারিত ধ্বনিমালা দীর্ঘ কোলাহল বাঁধিয়ে দেয় উপস্থিত মহলে। সবাই একই সাথে জাগর দিয়ে জানান দেয় আলহামদুলিল্লাহ। বাসর রাতে ঝগড়া খানিক রহস্য নয় কি? না না, কেবল খানিক রহস্য নয়, বিশাল রহস্য লুকিয়ে আছে এখানে। রাত আনুমানিক 2টা। এখনো বিয়ের সাজ পোশাকে বসে আছে ঈশা, গাল দুটো ফুলিয়ে চোখের কোণে জল নিয়ে। কি হলো, কি হচ্ছে শ্রাবণের বুঝতে অনেকটা সময় লেগেছিল বটে, তবে সে যখন ঘটনার মূল অনুমান করতে সক্ষম হয়েছে, তখন ঈশার শ্রাবণের ঘর ছেড়ে নিজের ঘরে যাওয়ার পালা। অনেক কষ্টে তাকে আটকানো গেলেও এখনো মানানো যায়নি। কান্না করে ঠোঁট ফুলিয়ে আপাতত ব্যালকনিতে অবস্থান করেছে সে। শ্রাবণ এখনো চেঞ্জ করতে পারেনি। আরোবার নামিরাকে বলে ঈশার জন্য খাবার আনিয়েছে। সবেই তারা দরজার ওপাশ থেকে 1 প্লেট ভাত আর বিভিন্ন আইটেমের ভর্তা মাখানো দিয়ে গেল। সবই ঈশার পছন্দের। দেখা যাক এতে তার মনোহরিণীর রাগ কমে কিনা। ব্যালকনির থাইয়ের উপর টোকা দিল শ্রাবণ। ওপাশ থেকে ঈশার কোনো সারা শব্দ পাওয়া গেল না। শ্রাবণ আরেকবার টোকা দিতে নিয়েও দিল না। থাই খুলে ব্যালকনিতে পা রাখলো। মুহূর্তে একদমক ঠান্ডা বাতাস এসে বাড়ি খেলো তার শরীরে। রাতের শহরে শীত নামের বস্তুটির আবির্ভাব ঘটেছে বেশ কিছুদিন পূর্বেই, তবে একে উপলব্ধি করতে হলে অবশ্যই রাত বেড়েতে একরকম অভিমানে মন নিয়ে ঝিমোতে হবে ব্যালকনিতে। ঈশা, ঈশা অন্যমনস্ক নিশ্চুপ ভঙ্গিতে পা তুলে হাঁটু জড়িয়ে বসে আছে ছোট্ট মোড়াটায়। তার সামনে আরেকটি মোড়া, সাথে ছোট্ট একটা টি টেবিল। শ্রাবণের হাতে ধরে রাখা প্লেটটা সে ছোট্ট টেবিলটাতে রাখলো। পরক্ষণে এক পলক তাকালো ঈশার পানে। ঈশা এখনো আগের মতোই বসে আছে। ওকে দেখে মনেই হচ্ছে না বাস্তব জগতে তার কোনো অস্তিত্ব আছে কিনা, কেননা সে ভাবনার জগতেই বিভোর। সারাদিন এত ধকল গেল, তিতির বলছিল একদমই কিছু খেতে পারিসনি। বসতে বসতে কোমল গলায় কথা পারল শ্রাবণ। ঈশা এখনো নিশ্চুপ, মুখের রাগ কাটছে না একদম। এতক্ষণে তো অনেক ক্ষুধা লাগার কথা। নাক টানলো ঈশা। এবারেও জবাব না পেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল শ্রাবণ। ঈশা যে কথাই বলছে না আর না কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে, এভাবে হলে কিভাবে হবে? কিন্তু শ্রাবণ হাল ছাড়ল না। ঈশার চুপ থাকাটাকে সে সম্মতি ধরে নিয়ে ঈশার পাশাপাশি বসলো। প্লেটটা তুলে নীরব থেকে ভাত মাখালো। অতঃপর 1 লোকমা তুলে ধরলো ঈশার সামনে। ঈশা মুখে কিছু না বললেও শ্রাবণকে বেশিক্ষণ অপেক্ষা করালো না, চুপচাপ খেয়ে নিল। ঈশা যখন খাচ্ছিল তখন মনে মনে নিজেকে শাবাশি দিল শ্রাবণ। অ্যাটলিস্ট একটু হলেও ঈশার মনের কথা সে বুঝতে পেরেছে। কম হয়ে গেল তাই না? খালি প্লেটটা নির্দেশ করে শুধালো শ্রাবণ। ঈশা জবাব দিল না। শ্রাবণ আর এই নিয়ে ঘাটালো না ঈশাকে। আসল টপিক তো এখনো পড়েই আছে। ওই চিঠিগুলো আমার নামে এলেও আমি জানি না কে পাঠিয়েছে। ইভেন কখনো জানার চেষ্টাও করিনি। বিশ্বাস করো, কখনো পড়াতো দূর, হাত দিয়ে ছুঁয়েও দেখিনি। চিঠি? হ্যাঁ, চিঠি নিয়েই এই মন কষাকষির সূত্রপাত। শ্রাবণের আলমারিতে শ্রাবণের নাম করে বেশ কখানা চিঠি পেয়েছে ঈশা, যা দেখে হৃদয় ভাঙে ঈশার। যে মানুষটা ছোট থেকে ওকে ভালোবেসে এসেছে, আজ তার আলমারি জুড়ে কার বসবাস? কে এই রমণী? কে তার শ্রাবণকে এত যত্ন করে চিঠি লিখে আলমারি ভর্তি করেছে? আজকেও একখানা চিঠি এসেছে। শ্রাবণের বিয়ের দিনটাও পার পেল না। আমাকে বিশ্বাস করো, আমি এসব বিষয়ে জানি না কিছুই। মনোহারিণীর অশ্রুসিক্ত নয়ন আমাকে দ্বিখণ্ডিত করছে। ইস্যু পাখি তীব্রভাবে আঘাত করছে অন্তঃস্থলে। এটুকু বলেই প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল শ্রাবণ। অভিমানের চূড়া বড্ড উঁচু ঈশার, কিছুতেই গলছে না। বউ পাখি, আমাকে একটু বিশ্বাস করো। বউ পাখি ডাকটা ঈশার অপরিচিত নয়। ছোটবেলায় অনেকবার, হাজারবার শুনেছে এই মানুষটার মুখে। তবে তুমি বলে সম্মত হন এক তীব্র অনুভূতি নাড়া দিয়ে উঠল ভেতরে। সে পাশ ফিরে দেখল শ্রাবণকে। তার আকুলতা মিশ্রিত নেত্রযুগল কোনোদিন মিথ্যা বলেনি, আজও বলছে না। তবুও ঈশার রাগ অভিমান কমল না 1 ইঞ্চিও।
অবশ্য এর পেছনেও যথাযথ কারণ রয়েছে। আমি কি একদমই ক্ষমার অযোগ্য? কেন তুমি এই চিঠিগুলো কখনো খুলে দেখোনি? কেন জানতে চাওনি এর পেছনে কে আছে? আছে কোনো যুক্তিযুক্ত জবাব? এতক্ষণে কথা ফুটলো ঈশার মুখে। শ্রাবণ ভাবনায় পড়ে গেল ঈশার কথায়। রেগে হলেও যথাযথ কথাই বলেছে ঈশা। জানি না, তবে একজনকে সন্দেহ হয়েছিল কয়েক বছর পূর্বে। বাহ, বেশ তো। তবে কেন তার খোঁজ নাওনি? প্রয়োজন মনে করিনি, কারণ আমি সর্বদাই আমার ইস্যু পাখিকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। অন্য কেউ আমার জন্য মরল বা কে আমার জন্য বাঁচলো, আমার সত্যি কোনো মাথা ব্যথা ছিল না। আজও নেই, আগেও ছিল না। ঈশা নিষ্পলক চেয়ে রইল শ্রাবণের পানে। এমন নয় যে অবিশ্বাস করছে তার ভালোবাসার মানুষটিকে, কেননা ঈশা চেয়েও কোনোদিন অবিশ্বাস করতে পারবে না তাকে। সেই দুঃসাহসও নেই ওর। তবে এটাও সত্যি, প্রায় শখানেক চিঠি দেখে ওর বুকটা কেঁপে উঠেছিল অজানা ভয়ে। আজই ওদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটলো, আর আজই এমন এক বিষাদিত অনুভূতির শিকার হতে হলো। কেন আজই এসব ঘটতে হলো? কে সে যে আমার একমাত্র ডাক পিয়নকে আমার থেকে কেড়ে নেয়ার ফন্দি নিয়ে বসে আছে? ওর নাম মায়া। ঈশার বুকটা আরো একবার কেঁপে উঠল। মায়া? এই মায়া আবার কে? আমার সাথেই পড়তো। ফার্স্ট ইয়ার থেকেই আমার উপর ওর ভীষণ ক্রাশ ছিল। বারবার প্রপোজ করা থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে শুরু থেকেই ও জানতো তোমার কথা। কেবল ও নয়, আমার বন্ধুমহল থেকে শুরু করে এমন কেউ ছিল না যে তোমার কথা শোনেনি আমার মুখে। কিন্তু ওই যে পাগলামি, সেটা কখনোই ছাড়তে পারলো না। বড়লোক বাপের একমাত্র মেয়ে, চলাফেরা ছিল অত্যাধুনিক। কিন্তু যেদিন থেকে বুঝতে পারলো আমি এসব পছন্দ করি না, কিংবা চিঠির সাথে আমার অদ্ভুত একটা টান রয়েছে, সেদিন থেকেই মায়া একদম পাল্টে গেল। ওয়েস্টার্ন ছেড়ে চলে এলো শাড়িতে, স্মার্টফোন ছেড়ে চলে এলো চিঠিতে। এত কিছু করেও তোমার মন পেল না কেন? কারণ আমার মনটা সর্বদাই এই মনটার সাথে জুড়ে ছিল। বলতে বলতে ঈশার গালে হাত রাখলো শ্রাবণ। ঈশা মনোযোগী হয়ে শুনছিল শ্রাবণের কথাগুলো। হঠাৎ শ্রাবণের গাঢ় ছোঁয়া পেয়ে শিউরে উঠল, খানিক কাঁপলো, চোখ বুজে অনুভব করলো এই পবিত্র ছোঁয়া। এই মানুষটা ওকে ঠিক কতটা ভালোবাসে সেটা কখনো মুখে বলা বা লিখে প্রকাশ করা সম্ভব নয়। ভালোবাসি, খুব ভালোবাসি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয়? মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো। বলতে দেরি হলেও কাঁদতে ঈশার এক দণ্ড সময় লাগলো না। কান্নায় ভেঙে পড়তে শ্রাবণ শক্ত করে জড়িয়ে ধরলো ঈশাকে, একদম বুকের সাথে মিশিয়ে নিল। ফের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মৃত্যু ছাড়া আমাকে কেউ কোনোদিন তোমার থেকে আলাদা করতে পারবে না বউ পাখি। কপালে উষ্ণ ছোঁয়ার কান্নার দমক কমলো ঈশার। নাক টেনে টেনে চোখ মুছে বাচ্চা সুলভ গলায় বলল, আমার শীত করছে। ভেতরে যাবে? না। এখানেই শুরু করব। কি? চোখ বড় বড় হয়ে গেল ঈশার। শ্রাবণ বাঁকা হাসলো, গাল টোলে খানিক ঝুঁকলো ঈশার পানে, ফিসফিসিয়ে বলল, সোহাগ। এক বালতি লজ্জা যদি মাথার উপর হঠাৎ কেউ ঢেলে দেয় তখন বুঝি এমনই অনুভূতি হয়। দম বন্ধ হয়ে এলো ঈশার, শুকিয়ে এলো গলা, বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আজ কোনো বাহানা নেই ঈশার কাছে। তাছাড়া ওর একটা শাস্তিও যে পাওনা ছিল শ্রাবণের কাছে, সে কথা তো বেমালুম ভুলে গিয়েছিল সে। ঘুমাবে না? কেমন বোকার মতো প্রশ্ন। শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে তাকালো ঈশার পানে, কি বলবে ভেবে পেল না, তবে ছাড়ও দিল না। ঘুমাবো, এসো। কোথায়? ঈশার হাত টেনে ধরলো শ্রাবণ। ঈশা খিচে বসে রইল মোড়ার উপর, একদম শক্ত হয়ে। শ্রাবণ ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আকস্মিক পাজা কোলে তুলে নিল ঈশাকে। ঈশার এবার অজ্ঞান হয়ে রাতটা পার করে দিতে বড্ড ইচ্ছে জাগলো। ভয়ে ভেতরে ভেতরে ভীষণ কাঁপছে ও। এই অনুভূতিকে বকতে ইচ্ছে করছে। এ কেমন অনুভূতি, কেন এমন হচ্ছে? সোজা বিছানায় এনে বসালো ঈশাকে। ঈশা হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে এদিক সেদিক তাকালো। শ্রাবণ সন্দিহান গলায় বলল, কোলে তুললাম আমি, হাঁপাচ্ছ তুমি, ব্যাপার কি? কিছু না। ঈশা অস্বাভাবিক আচরণ করছে, যেটা দেখে বড্ড হাসি পাচ্ছে শ্রাবণের। ঠিক এই কারণে সে ঈশাকে জ্বালাতে এতটা ভালোবাসে।
শ্রাবণ এগিয়ে গেল ঈশার কাছে, হাত দুটো ঈশার পানে এগিয়ে দিলে ঈশা মৃদু চেঁচিয়ে উঠে বলল, দাঁড়াও দাঁড়াও, আমার ভয় করছে। কিসের ভয়? এগুলো তো নর্মাল, এখানে ভয় পাওয়ার কি আছে? ঈশা সত্যিই ভীষণ ভয় পাচ্ছে, তবে শ্রাবণের মনে মনে যে অন্য কিছু। আমাকে একটু সময় দাও প্লিজ, আমি নিজেকে প্রিপেয়ার করতে চাই। কোনো সময় হবে না। তোমার কি একটু খারাপ লাগছে না? আমার কিন্তু বিরক্ত লাগছে এবার। আর কতক্ষণ? শ্রাবণের অস্থিরতা দেখে ঈশা মনে মনে নিজেকেই বকছে। সত্যি তো, শ্রাবণ তার অনুভূতিগুলোকে আর কতবার দমিয়ে রাখবে? তার না হয় ভয় হচ্ছে, কিন্তু শ্রাবণের বেলা তো সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, আমি রেডি। বলতে বলতে চোখ জোড়া বুঝে এলো ঈশার। বক্ষস্থল উঠানামা করছে ঊর্ধ্বশ্বাসে, ঠোঁট জোড়া কাঁপছে মৃদু আকারে। শ্রাবণ ওর এহেম প্রতিক্রিয়ার বেশ মজা পাচ্ছে। ছোট্ট শব্দ আওড়ালো হুম। বলেই ঈশার মাথায় হাত দিল। চুলের ক্লিপ খুলছে ধৈর্য সহকারে। প্রায় অনেকক্ষণ যাবৎ শ্রাবণের হাত জোড়া ঈশার চুলের ক্লিপে এঁটে থাকলে একটু একটু করে চোখ মেলে তাকায় ঈশা। শ্রাবণ ওর চুল খুলতে সাহায্য করছে। ঈশা এক ধ্যানে চেয়ে থেকে কিছু বলবে, তার পূর্বে শ্রাবণ কোমল স্বরে বলে উঠল, সবে সবে সূচনা হইল আমাদের জীবনের এই নতুন অধ্যায়টির। হাতে অডেল সময় রয়েছে। তুমি সেই অডেল সময় থেকে যতটা খুশি সময় নিতে পারো। আমি অপেক্ষা করব, প্রয়োজন পড়লে সারা জীবন অপেক্ষা করব। কোনো তাড়া নেই। মানে? গলা ওখানে আটকে গেল। কোনো জবাব তৈরি হলো না মনের ভেতর। তবে অনেক কৃতজ্ঞতা বোধ জন্মালো মানুষটার প্রতি। সে তো আর এমনি এমনি বলে না সবচেয়ে আলাদা এই মানুষটা, সবচেয়ে। আজ তানের এইচএসসি এক্সাম শুরু হয়েছে। শ্রাবণ আর ঈশার বিয়ের আনন্দের দিনগুলি কোনো মতে পার করে উঠতে উঠতেই বেচারির কষ্টের দিন শুরু। 2 সপ্তাহ মোটামুটিভাবে কাটিয়েছে, তবে আজ থেকে ওর হতাশার দিন শুরু হলো। তানি সর্বকালের অলস মেয়ে, তবে আজকের এই বিশেষ দিনে সে সবার আগে ঘুম থেকে উঠে পড়তে বসেছে ভালো মেয়ের মতো। নূপুর বেগমের মেয়ের অবস্থা দেখে রীতিমতো আতঙ্কে পড়ে গেছেন। ছুটে এসে তার কপালে মাথায় হাত টেকে বিস্মিত হয়ে শুধালেন, তানি জানে তার মা তাকে বিদ্রুপ করছে, তবে ইচ্ছাকৃত নয়, তাই আর পাত্তা দিল না। আনোয়ারা বেগম ওর পেছনে পায়েস নিয়ে ছুটাছুটি করছেন কতক্ষণ। আছে এতই সিরিয়াস যে মিষ্টির কোনো খাবারে মুখে তুলতে দেখা যায়নি। তিতির, ঈশা, আরব এবং তুতুন বেজায় দুশ্চিন্তায় পড়ে গেল এই বিষয়ে। অবিশ্বাস্য হলো সত্যি, এক্সামের চাপে মিষ্টি পাগলি মিষ্টি খেতে ভুলে গিয়েছে। ঈশার সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে 2 দিন আগে। ওদিকে আরবেরও মাস্টার্স ফাইনাল চলছে। সময়টাই যেন পরীক্ষাময়। তাই আজ তানের প্রথম এক্সাম হলেও ভাই বোনেরা কেউই তাকে সঙ্গ দিতে পারল না। বেচারি তানি এক বুক হাহাকার নিয়ে একাই ছুটল এক্সাম দিতে। অবশ্য ঈশা আর আরব কথা দিয়েছে ওদের এক্সাম শেষে হলেই তানির হলের সামনে পৌঁছে যাবে। তারপর 3 জন মিলে মজা করতে করতে একসাথে ফিরবে। তুমি আরবের বোন না? রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে তানি। ওর বান্ধবী নীলার আসার কথা হয়েছে 2 জন একসাথেই যাবে এক্সাম দিতে। তবে নীলা না এলেও কিছু অবাঞ্ছিত প্রয়োজনীয় লোকের দেখা পেল তানি। ওর সামনে হ্যাংলা পাতলা গড়নের একটা ছেলে দাঁড়িয়ে আছে, নাম বাদশা। দেখলেই মনে হয় এক ব্যাগ মদ গিলে দাঁড়িয়ে আছে, ঠিক ওভাবেই ঠুলতে থাকে। আজও এর ব্যতিক্রম নয়। তানি বাদশাকে চেনে, গলির মোড়ে প্রায়শই দেখা যায় ছেলেটাকে। বাইকের উপরে বসে সিগারেট খেতে খেতে বখাটেদের মতো আড্ডা দেয়, সঙ্গে মেয়েদের টিজ করতে ছাড়ে না। হ্যাঁ? তানি ছোট্ট করে জবাব দেয়। বাচ্চা অদ্ভুত চাহনিতে দেখতে থাকে তানিকে। তানির শ্যামলা গায়ের রং, তবে মুখ ভর্তি মায়া। বাচ্চা চোখ বুলিয়ে বলে, তোমার মুখটায় অনেক মায়া, দেখতে ঠিক আপনার মায়ের মতো, তাই না? তানির কথায় ভাবনারা জট পাকিয়ে গেল বাচ্চার। থতমতো খাওয়া গলায় বলল, হ্যাঁ। হঠাৎ পেছন থেকে কারো দম ফাটা হাসির শব্দ পাওয়া গেল। হাসির উৎস বরাবর তানি এবং বাচ্চা দুজনেই তাকালো। কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে আছে একজন হ্যান্ডসাম ছেলে, মুখে মিষ্টি হাসি, চোখে মুখে দ্বিগুণ বিদ্রুপতার ছাপ। তানি কথাটা বাচ্চা হজম করতে না পারলেও সে ভীষণ মজা পেয়েছে। আরাপ, তুই এখানে? বাচ্চার মুখে আরাফের নামটা শুনে বিরক্ত লাগলো তানির।
ওর কাছে দুজনের আলাদা কোনো বর্ণনা নেই, দুজনকেই একই লাগে, দুইটোই বখাটে। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে তানি। আরাফ হেঁটে এসে দাঁড়ায় তানির বাহু ঘেঁষে। তানির চোখ মুখ শক্ত হয়ে ওঠে অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায়। সে পেছনে ফিরে তাকায় গরম চাহনিতে, কিন্তু আরাফের মুখের বা চোখের কোনো পরিবর্তন নেই। সে অত্যন্ত স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। টিজ করার জন্য আজ বোধ হয় পর্যাপ্ত রমণী মেলেনি, তাই না? ভদ্র ভাষায় অত্যন্ত অভদ্র একটি প্রশ্ন করলো আরাফ। তানির রাগ হচ্ছে এসব মুহূর্তের সাক্ষী হতে। সে চলে যেতে চাচ্ছে, কিন্তু কোনো অদৃশ্য বাধা তাকে যেতে দিচ্ছে না। মানে? মানে ফানে এক্সপ্লেইন করার সময় নেই। শ্রাবণ ভাইয়াকে চিনিস তো? বাচ্চা মনে মনে বড্ড খেপছিল আরাফের উপর। তবে শ্রাবণের নাম শুনতে ওর রুহু কেঁপে উঠল। একবার শ্রাবণের হাতে পড়েছিল এই বখাটে। অবশ্যই কোনো মেয়েকে উত্ত্যক্ত করাকালীন যা মারটা খেয়েছিল সেদিন আজও ভুলেনি। কেন? চিনলে চিনি, না চিনলে নাই। তোর সমস্যা কি? ওকে জানিস তো? তানিকে ইশারা করে। ভয় হলেও মুখে সাহস জমিয়ে রেখেছিল বাচ্চা, কিন্তু আরাফের কথার ধরনে সে সাহসটুকু ধরে রাখতে পারছে না। মনে হচ্ছে দুর্ভোগ জাতীয় কিছু আছে কপালে। তুই কি বলতে চাস? ক্লিয়ার করে বল, এত পেছাবি না। ওকে সো লেট মি টেল ইউ ব্রো। ও শ্রাবণ ভাইয়ের বোন, আবার তানি তিতির তুতুলুম সবাই শ্রাবণ ভাইয়ের ভাই বোন। জানতিস না নিশ্চয়? কি বল, কত বড় উপকারটা করলাম তোর। বলে দাঁতকে নিয়ে ভ্রু নাচালো আরাফ। বাচ্চার মাথার উপর বড়সড় একটা বজ্রপাত ঘটে গেল। সত্যি বলতে আরাফ ওর উপকারই করছে, নয়তো আজ স্বয়ং যমরাজও ওকে উদ্ধার করতে পারতো না ওই যমদূত থেকে। বাচ্চা পালালো, একরকম দৌড়েই পালালো। ওর যাওয়ার পানে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আরাফ। তানি একবার বাচ্চার দৌড়ের পানে আরেকবার আরাফের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলল, নিজের এতটুকু ক্ষমতা ছিল না ওকে ভাগানোর। আমার ভাইয়ার নামটাই কেন নিতে হলো? সে কি, তোমার জন্য এখন আমি এই সব বকাটাদের সাথে মারামারি করব নাকি? দরকার হলে করবেন, আর একজনের নাম ভাঙ্গিয়ে কেন খাবেন? ইওর সেফটি ফার্স্ট। আমি চাইলেও ওকে মেরে ভাগাতে পারতাম, কিন্তু এর পরে মায়ের ক্ষোভ প্রকাশ্যেও একটা না একটা ছিনকেরাই ঠিকই করতো। তবে এখন ব্যাপারটা কেমন হলো? শ্রাবণ ভাইয়ের ভয় হলেও ও তোমার দিকে দ্বিতীয়বার চোখ তুলে দেখার দুঃসাহস করবে না? এত লম্বা বর্ণনার পর তানির আর কোনো রূপ জবাব দিতে ইচ্ছে করলো না। সে চুপচাপ অন্যদিকে তাকিয়ে নীলার অপেক্ষা করতে লাগলো। আরাফ হাত ঘড়িতে দৃষ্টি বুলালো। 9:30 বাজে। ফের তানির পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে বলল, এক্সাম দিতে যাচ্ছ? হুম? বাড়ির গাড়ি নিয়ে যেতে? কেন? আজকে প্রথম দিন, আর আজকে এমন একটা সিনক্রাইট হলো বাড়ির গাড়িতে রিল্যাক্সে চলে যেতে। হোপফুলি এমন কোনো প্রবলেম আসতো না। আপনাকে এত ভাবতে হবে না, আমি আমার ইচ্ছে মতো যাব। এই জন্য কারো ভালো ভাবতে নেই, অসহ্যকর একটা মেয়ে। আপনি খুব সহ্যের পাত্র হয়েছেন। তোমার জবাব অলওয়েজ জবাব ঠোঁটের আগায় জমে থাক। ভাবার জন্যও তো মানুষ টাইম নেয়। হ্যাঁ থাকে। আপনি এবার আসুন। আমি কষ্ট করে যা পড়েছি, আপনার সাথে কথা বলতে যে সব ভুলে যাচ্ছি। আরাফ দমে গেল। না না, আজ সে মনে মনে ঠিক করে এসেছে তানির সাথে কোনো রূপ ঝগড়া করবে না সে। কিন্তু মনে মনে ঠিক করলেও কি, এই মেয়ের মুখ যে হাড়ে ছুটে, বাঁচতে হলেও জবাব দেওয়া আবশ্যক হয়ে পড়ে। উফ, ওকে আই এম সরি। কখন যাবে? লেট হচ্ছে না? তানির মুখে দুশ্চিন্তার ছাপ দেখা গেল। হাত ঘড়িতে নজর বোলালো। আজকে তো ফোনটাও সাথে আনেনি। নীলা কখন আসবে, কত দূর আছে কে জানে। কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমার ফ্রেন্ড আসবে। ছেলে না মেয়ে? ফট করে প্রশ্ন করে বসলো আরাফ। তানি স্বাভাবিকভাবে জবাব দিতে চাইলেও আরাফের আগ্রহতে কপালের ভাঁজ তীক্ষ্ণ করে তাকালো। সেটা দিয়ে আপনার কি কাজ? থতমত খেয়ে গেল আরাফ। আমতা আমতা করে বলল, না না, মানে ছেলে হলে তো এতক্ষণে এসে যাওয়ার কথা। মেয়ে বলেই বোধহয় লেট হচ্ছে। হা হা, সো ফানি। আরাফের চালাকিটা তানি ধরতে না পারলেও ব্যঙ্গ করলো তার ভাবনাকে। অতঃপর নিজেই আবার বিড়বিড় করে বলল, বেহুদা কথা হলে একদম সত্যি কথাই বলেছো লোকটা। কিছু বললে? না,
তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। তানি মনে প্রাণে চাইলো আরাফকে না করতে, তবে সময়ের চিন্তা করে আর না করলো না, বলল ঠিক আছে। আরাফ মনে মনে বেজায় খুশি হয়ে গেল, তবে মুখে একদমই প্রকাশ পেল না। এক্সাম শেষ করে বের হলো নামিরা আর ঈশা। ক্যান্টিনে যাবে বলে সেদিকে রওনা হলো, তবে যেতে যেতেই মাঝপথে দেখা গেল আরবের সাথে। আরবেরও এক্সাম শেষ হয়েছে। আরবকে পেতে ঈশা প্রথমে ব্যস্ততা দেখালো তানিকে আনতে যাওয়ার। আরব তাড়া খেয়ে বলে চলে গেল আরব। ঈশা আর নামিরা কিছু খাওয়ার জন্য চলে গেল ক্যান্টিনে। কোনো রকমে দুটো সিঙ্গারা খেয়ে তাড়াহুড়ো করে বের হলো তারাও। শ্রাবণ আজ 2 দিন ধরে ঢাকায় নেই, চট্টগ্রামে আছে কাজের সূত্রে। ক্যাডারের পদে নাম করা জব হয়েছে তার, সেই খাতিরে এদিকে সেদিকে ছুটাছুটি। আজ ফেরার কথা ছিল, তবে গেটের বাইরে শ্রাবণের গাড়িটা দেখতে মোটেও প্রস্তুত ছিল না ঈশা। হ্যাঁ, শ্রাবণ ফিরেছে, আর ফিরতেই সোজা তার কাছে চলে এসেছে। তবে এখানেও একটা কিন্তুর আবির্ভাব ঘটল। কালো ব্লেজার পরিহিত তার শ্রাবণ গাড়ির সাথে হেলান দিয়ে কথা বলছে একটা মেয়ের সাথে, সাথে অবশ্য আরেকটা ছেলেও আছে। দেখে মনে হচ্ছে সমবয়সী তারা। ঈশার চোখে আলাদা কিছু না পড়লেও মেয়েটার মায়া মিশ্রিত মুখখানা সূচের মতো ফুটল। কে এই মেয়ে? মায়া নয় তো? আরবের ডাকে ঈশার ঘোর কাটে। ঈশা সম্ভ্রম ফিরে পেয়ে এগিয়ে যায় ওদের দিকে। ঈশার নাম কানে বাজতে শ্রাবণ আর ওই মেয়েটা একসাথেই ফিরে তাকায়। শ্রাবণের চোখে পরিশুদ্ধ ভালোবাসা, আর মেয়েটার চোখে অদ্ভুত অসহায়ত্বতা। ঈশা ধীর পায়ে এগিয়ে যায় ওদের দিকে। তাদের সাথে থাকা তৃতীয় ছেলেটি সবার আগে উৎসুক হয়ে শুধালো। ঈশার তীক্ষ্ণ দৃষ্টি তখনও মেয়েটার প্রতি। শ্রাবণের মুখে বউ পাখির সম্বোধনে মেয়েটার যেন বুকে ব্যথা হলো। হঠাৎ হোঁচট খেলে মানুষ যেমন পড়ে যেতে নেয়, মেয়েটাও যেন পড়ে যেতে চাইলো, তবে নিতান্তই নিজের মাঝে, নিজের মনে। ঈশা কাছে আসতে আসতে শ্রাবণ এগিয়ে এসে ওকে আলতো করে জড়িয়ে ধরে, একদম বেপরোয়া ভাবে, যেন কাউকে দেখাতে এমনটা করলো। ঈশার 2 গালে হাত রেখে মৃদুস্বরে বলল শ্রাবণ। ঈশা মুচকি হাসলো। শ্রাবণ ওর কাঁধ জড়িয়ে নিয়ে দাঁড়ালো ছেলেটা আর মেয়েটার সামনে। পরিচয় করাতে বলল। ঈশা মৃদু হেসে সালাম দিল। তন্ময় সালামের উত্তর দিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ঈশা বুঝতে পারে তন্ময় ওকে কোন দুঃস্বপ্নের কথা বলছে, তাই মুচকি হেসে মাথা দোলায়। শ্রাবণও হাসে মুচকি মুচকি। ফের মেয়েটার দিকে ইশারা করে স্বাভাবিক গলাতেই বলে। বুকের ভেতরটা কেমন করে কেঁপে উঠল ঈশার। সমস্ত মুখ, সমস্ত আনন্দ এক মুহূর্তেই বিষাদময় হয়ে উঠল। তবুও স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করে বলল, হাই মায়া আপু, কেমন আছেন? মায়ার মুখখানা সত্যি বড্ড মায়াবী। ঈশা মলিন হাসে। মায়া জবাবে বলে, ভালো আছি। আমি কিন্তু তোমাকে ভাবি ডাকতে পারবো না, ঈশাই ডাকবো। সুমধুর কণ্ঠ মায়ার, তবে প্রতিটি কথার ছন্দমালা ঈশার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে কোনো অজানা ভয়ে। ঈশার মলিন হাসিও বিলুপ্ত হলো। পাশ থেকে শ্রাবণ তার হয়ে জবাব দিল, সতীনও ডাকতে পারি, কি বলিস? ঠাট্টা করলো বুঝে মেয়েটা। সবার হাসি হাসি মুখগুলো নিমেষে উধাও হয়ে গেল। সবচেয়ে বেশি ভয় পেল ঈশা। এ কেমন মজা! আরে সবাই দেখি সিরিয়াস হয়ে গেলি, মজা করছিলাম। সবাই আর চেয়েও স্বাভাবিক হলো না। তন্ময় পরিস্থিতি সামলাতে বলল। মায়া সশব্দে হাসতে লাগলো তন্ময়ের কথায়। যদিও এখানে হাসির মতো বিশেষ কিছুই ঘটেনি। দুপুর 2টা। এক্সাম শেষ করে বের হয়ে তানি সবার প্রথমে খুঁজতে লাগলো তার বাড়ির লোককে। তবে বিশেষ কাউকেই নজর পড়লো না একজনকে বাদে, আর সে হলো আরাফ। আরাফকে দেখতেই তানি চলে যায় তার কাছে। উদগ্রীব গলায় জিজ্ঞাসা করে, আপনি এখনো যাননি? তানিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আরাফ। তানির প্রশ্নের জবাব না দিয়েই বলে, ও গড, জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তানি ভ্রু কুঁচকায়। কেন? কেন আবার? সেই কখন এক্সাম শেষ হলো, সবাই চলে যাচ্ছে, একা তোমারই পাত্তা নেই। অপেক্ষা করেছিলেন বুঝি? হ্যাঁ, তা নয় তো। তানি জানে আরাফ ঠপ মারছে, তবে ধরা দিল না তাকে। হঠাৎ কেউ পেছন থেকে ডেকে উঠে আরাফকে,
বলতে যেও থেমে গেল আরাফ। চোরা নজরে তাকালো তানির পানে, আমতা আমতা করে কথা ঘুরিয়ে বলল, না না মানে এখান থেকেই ফিরছিলাম তো, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। এক্সাম কেমন হলো জানার জন্য। মধ্যবয়স্ক এক লোক আরাফকে থেকে এহেম কথা বলতেই তানির চোখ চড়ক গাছ। আরাফ যেন আকাশ ভেঙে নিচে পড়ল। দুজনের চোখে ডিম্বাকৃতির আকার নিল। দুজন দুজনের দিকে তাকাতে লোকটা ওদের পাশ কাটিয়ে চলে যায়, সামনে আরাফের বয়সের একটা ছেলের সাথে কথা বলতে। তাতে ওদের আর বুঝতে অসুবিধা হয় না লোকটা আরাফকে নয় ওই ছেলেটাকে কথা বলেছে। পরক্ষণেই দুজনে শব্দ করে হেসে ওঠে। আরেকটু হলে যে তানি আরাফের মাথা ফাটাতো। সামনের সিটের দরজাটা খুলে ঈশা বসতে নিলেই আকস্মাৎ বসে পড়ল মায়া। ঈশা চৌকিতে তাকালো, প্রথমে বোঝার চেষ্টা চালালো কি হলো। যখন ব্যাপারটা উপলব্ধি হলো তখন স্বাভাবিকভাবেই ভীষণ বিরক্ত হলো। মায়া ওর এই বিরক্তি প্রকাশের অপেক্ষা করছে হয়তো, তবে আশানুরূপ ঈশা কিছুই বলল না। তাই সে নিজে আগ বাড়িয়ে বলল, পেছনের সিটে বসতে আমার একটু অসুবিধা হয়, আশা করি কিছু মনে করনি। ঈশা স্বাভাবিক গলায় বলল, না আপু, কিছু মনে করিনি। বলেই দরজাটা লাগিয়ে দিয়ে পেছনের সিটে বসলো। মায়ার অদ্ভুত ওরে হাসি আর চোখে পড়ল না ঈশার। পেছনের সিটে আগে থেকেই তন্ময় বসেছিল। ঈশাকে বসতে দেখে শুকনো হেসে বলল, না না ভাইয়া, মাইন্ড করিনি। ঈশা ভাবান্তর দৃষ্টিতে তাকালো তন্ময়ের পানে। তন্ময় কিছু একটা ইঙ্গিত করেছে, তবে সেটা বুঝতে ঈশার বেশি বেগ পেতে হয়নি। আসার সময় তন্ময় গাড়ি চালিয়েছে, শ্রাবণ নয়। অর্থাৎ প্রত্যাশিত হলেও শ্রাবণ পাশের সিটে মায়ের জন্য বরাদ্দ ছিল না। গাড়ির দরজার কাছে টোকা পড়ল। তন্ময় পেছন মুড়ে তাকালে তার সাথে সাথে ঈশাও তাকায়। শ্রাবণ বাইরে দাঁড়িয়ে হাত নাড়ছে। তন্ময় তড়িঘড়ি করে দরজার গাড়িটা খুলে দিল। প্রশ্নবিদ্ধ মুখে শ্রাবণের পানে তাকালো। তন্ময় প্রফুল্ল হয়ে উঠল, চোখ ঝাপটে বলল, বলেই বেরিয়ে গেল। তন্ময় বের হতে শ্রাবণ বসে পড়ল ঈশার পাশ ঘেঁষে। ঠিক তখনই সামনে থেকে মায়ের গলাটা ভেসে এলো, আবার তন্ময়? নো ওয়ে। কেন আপু, ভাইয়া কি ভালো ড্রাইভার নয়? ওর সাথে রিক্স মনে হয়। ঈশা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। শ্রাবণ বিষয়টা লক্ষ্য করে মায়ের উদ্দেশ্যে বলল। মায়ের মুখটা নিভে গেল, বিরস গলায় বলল, গাড়ি চালানোর সাথে বউকে ছেড়ে থাকার কি সম্পর্ক? হাত দিয়ে মেপে দেখালো শ্রাবণ। মায়ার ভেতরটা ঝলসে গেল ঠিকই। ঈশা হাসলো মনে মনে। শ্রাবণ মায়াকে দেখিয়ে ঈশার কোমর জড়িয়ে কাছে টেনে আনলো, অতঃপর বাহু আঁকলে ঈশার চোখ স্থির করে বলল। ঈশার চোখে মুখে মুগ্ধতা খেলে গেল। মৃদু হেসে নির্দ্বিধায় নিঃসংকোচে লেপটে গেল শ্রাবণের বুকে। মায়া দেখলো, পড়লো, কয়লা হলো, তাতে ঈশার কিছুই যায় আসলো না। চোখ বন্ধ করতেই ঈশার চোখের তারায় ধরা দেয় একটা ছোট্ট ঘটনা। ওদের রিসেপশনের দিনেও গুনে গুনে 3খানা চিঠি এসেছিল শ্রাবণের নামে। কুরিয়ার বয় দরজার সামনে এসে দাঁড়াতেই আরবের সাথে দেখা হলো। আরব লোকটাকে দেখে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলে জবাব দেয় লোকটা। আরব ভাবুক গলায় জবাব দিল। লোকটার থেকে চিঠি নিয়ে আরব চলে যায় ভেতরে। বরাবরের মতোই আজও চিঠি দিতে শ্রাবণকে পেল না আরব, যার দরুন বরাবরের মতোই সোজা চলে যায় শ্রাবণের ঘরে। আলমারিটা খুলে চিঠি দুটো রেখে দেয় আগের জায়গায়। চিঠি রেখে যাওয়ার সময় ঘরের সামনে থেকেই দেখা যায় ঈশার সাথে। কাউকে খুঁজছো ভাইয়া? ভাইয়ার নামে চিঠি এসেছে, ওকে না পেয়ে আজও আমি রেখে গেলাম। চিঠির কথা শুনতে ভেতরটা মুচড়ে উঠল ঈশার। পরক্ষণেই কপাল কুঁচকে তাকালো ঈশা, শোধালো, মানে? হ্যাঁ, আগেও তো অনেক চিঠি পেয়েছি, তবে ভাইয়াকে পাইনি, তাই ভাইয়াকে না জানিয়ে রেখে যেতে হলো। এই বলে আরব চলে যেতে নিলে পিছু ডাকে ঈশা। কৌতূহল নিয়ে জানতে চায়, শ্রাবণ ভাই কখনো দেখেছে এই চিঠিগুলো? আরব ভাবুক গলায় বলল, মনে তো হয় না। তুমি বলনি দেখতে? একবার বলেছিলাম, ভাইয়া বললো জমে রাখ, একদিন সব একসাথে পড়বো। চলে যায় আরব। ঈশাও চলে আসে রুমের ভেতরে। শ্রাবণকে জানায় না, নিজেই আলমারি খুলে বের করে আনে এক গাদা চিঠি। আর কিছু না ভেবে সবগুলো চিঠি পুড়িয়ে ফেলে নিজের হাতে। ঈশার ধ্যান ভাঙে, সামনে থেকে ভেসে আসে তন্ময়ের গলা। শ্রাবণ সন্দিহান গলাতে বলল,
টুকটাক কথা চলল বেশ খানিকটা সময়। ততক্ষণে একবারের জন্য শ্রাবণের বুক থেকে মাথা তোলেনি ঈশা। সামনের লুকিং গ্লাস থেকে পেছনের সবটাই দেখা যায়। মায়া প্রতিটা সেকেন্ড কেবল ওদেরই পর্যবেক্ষণ করে যাচ্ছে, না কথা বলেছে না চোখ সরিয়েছে। তন্ময় আর মায়াকে বাসায় নিয়ে আসলো শ্রাবণ। তন্ময় আসতে চাচ্ছিল না একদমই, আর এর কারণটা অবশ্যই মায়া। তন্ময় শ্রাবণের খুব কাছের ফ্রেন্ড হলেও মায়ের সাথে তার বেশ বন্ধুত্ব জড়লে ছিল। তবে যেদিন থেকে তন্ময় জানতে পারে মায়া শ্রাবণকে পছন্দ করে, সেদিন থেকেই তন্ময় সাবধান হয়ে যায় মায়ার ব্যাপারে। মায়ার জন্য শ্রাবণের জীবনে কোনো বিপত্তি এলে সে মানতে পারবে না, কারণ শ্রাবণ বরাবরই ভালোবাসার ব্যাপারে ভীষণ সেনসিটিভ। সে ঈশাকে ছোটবেলা থেকেই ভালোবাসে, আর সে কখনো চাইবে না কেউ এসে তাদের মাঝে তৃতীয় ব্যক্তির নাম কুড়িয়ে নিক। তাই আজ যখন বন্ধু মহলে শ্রাবণের নাম উঠলে, তখন তন্ময় বারবার করে শ্রাবণের বিষয়টা পাল্টে অন্য বিষয়ে কথা বলতে আগ্রহ দেখিয়েছে, কারণ সে জানে মায়া আজও শ্রাবণকে আগের মতোই চায়। তানিকে নিয়েও সবে সবে বাসায় ফিরল আরব। শ্রাবণ ঈশাকে নিয়ে এলে আরব একাই চলে যায় তানিকে আনতে। তানি বাসায় ফিরে শ্রাবণকে দেখতে আমোদে আটখানা হয়ে গেল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বসে রইল অনেকক্ষণ। ফের নাক টেনে বাচ্চা সুলভ গলায় কত যে গল্প। মায়াকে দেখে চোখ কুঁচকে তাকালো তানি, মুখ বেঁকিয়ে মায়াকে ঘুরে ফিরে দেখতে লাগলো। মায়াও দেখছে তানিকে। মায়া কিছু জিজ্ঞেস করবে, তার পূর্বেই তানি ঈশার গা ঘেঁষে ফিসফিসিয়ে বলে উঠল, এই মেয়েটা কে রে আপা? কেমন করে তাকিয়ে থাকে ভাইয়ার দিকে? তো ভাইয়ার বন্ধু। তানির কুচকানো মুখটা আরো কুচকে গেল। এই জবাবে ও সন্তুষ্ট নয়। ভাইয়ের বন্ধুকে পছন্দ হয়নি তানির। নিচে সবার গলা পেয়ে উঠতে উঠতে এলো তুতুল। তিতিরও এলো। এবার বেশ কিছুদিন যাবৎ এ বাড়িতেই রয়েছে তিতির। সবাইকে দেখে ক্রমশ কৌতূহল বাড়ছে মায়ার। ধীর পায়ে এগিয়ে গেল শ্রাবণের পাশে। সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, এরা সবাই তোর বোন নাকি? মায়ার প্রশ্নে ঈশাসহ সবাই তাকায় মায়ের পানে। এমনকি তন্ময়ও যেন অস্বাভাবিক কোনো প্রশ্ন করেছে সে। শ্রাবণ হ্যাঁসূচক মাথা নাড়ে, অতঃপর বলে, মায়া মৃদু হাসে। শ্রাবণ এবার বোনদের উদ্দেশ্যে বলে, মায়ার মুখটা নিভে গেল এমন পরিচিতি পেয়ে। গুড ফ্রেন্ড জাস্ট। হ্যালো মায়া আপু। হাই। তিতির আর তুতুন হাই জানালো মায়াকে। মায়া জোরপূর্বক হেসে হাত নাড়ালো। তুতুন বলে উঠল। তুতুনের কথায় হেসে উঠল সবাই। তন্ময় এগিয়ে এসে তুতুনের গাল টেনে বলল, তন্ময়ের শ্যাম সুন্দর গায়ের রং, সুঠাম দেহ, ছোটে মিষ্টি হাসির রেখা, বড় বড় নেত্রদ্বয়। তুতুন সবটা পর্যবেক্ষণ করে বলল। তুতুনের পরিচয় পেয়ে চমৎকার হেসে উঠল তন্ময়। পরক্ষণে কপাল চাপড়ে বলল। তন্ময়ের বলার ভঙ্গিতে খিলখিলিয়ে হেসে উঠল তুতুন। তন্ময় পুনরায় ওর গাল টেনে বলল। তুতুন লজ্জা পাওয়া চোখে তাকালো। এর প্রত্যুত্তরে কিছু বলতে পারলো না। তুমি জানো শ্রাবণের কাছে আমার 2108খানা চিঠি আছে। মায়ার চতুরতা দেখে মৃদু হাসলো ঈশা। শ্রাবণ দুদিন পর বাড়ি ফেরাতে বাড়ির পরিবেশটা ঈদের চেয়ে কম কিছু নয়। ভাই বোনদের হুল্লোড়, বড়দের আনন্দ, সব মিলিয়ে 30টা রোজার পর ঈদের আনন্দটাই উপলব্ধি হচ্ছে ঈশার। তাই সেই আনন্দ আরও একটু প্রগাঢ় করতে ঈশা আজ প্রথমবারের মতো রান্নাঘরে ঢুকেছে। অবশ্য বিয়ের পর এই প্রথম। বিয়ের আগে টুকটাক অনেক রান্নাবান্নাই করেছে ঈশা। সন্ধ্যার নাস্তা বানাবে ও। মায়া অনেক ভালো রাঁধতে পারে, এই বলে সেও এলো ঈশাকে হেল্প করতে। তবে ঈশা প্রথমেই বুঝেছিল মায়া ওকে হেল্প করার জন্য আসছে না। মনে মনে অবশ্যই অন্য বদ চিন্তা আছে মায়ার। তোমার খারাপ লাগলো না শুনে? ঈশার হাসি মায়াকে আশাহত করলো। মায়ার উদ্দেশ্য সফল হলো না বুঝতে অবাক গলায় জিজ্ঞেস করলো কথাটা। ঈশা ময়দা মাখাচ্ছে। হাতটা মাখো মাখো হয়ে আছে পানিযুক্ত ময়দায়। সেই হাতটা তুলে মায়ের সামনে ধরতেই ভয় পেয়ে সরে গেল মায়া। ঈশা সেদিকে ভ্রুক্ষেপ না করে পূর্বের হাসি ঠোঁটের কোণে এঁটে রেখেই বলল, না গো, যদি না তোমার পাঠানো চিঠিগুলো আমি রোজ নিয়ম করে এই হাতে আগুনে না পোড়াতাম। চমকে উঠল মায়া। ক্ষোভ মিশ্রিত নয়নে তাকালো ঈশার পানে। যেন ঈশা মস্ত বড় পাপ করেছে, আর এই পাপের কোনো ক্ষমা নেই। আমার পাঠানো চিঠিগুলো তুমি পুড়িয়ে ফেলেছ? হ্যাঁ, কেন?
তুমি কি ভেবেছিলে তোমার পাঠানো চিঠিগুলো পড়ে আমি শ্রাবণকে ভুল বুঝে দূরে সরে যাব? ওহ মায়া আপু, সবকিছু এত ইজি ভাবলে চলে নাকি? তুমি শ্রাবণকে চেনো না, জানো তো সে কেমন। যেখানে তুমি চারটা বছর ধরে সামনে থেকেও মানুষটাকে 1 ইঞ্চি পরিমাণ পরিবর্তন করতে পারোনি, সেখানে কিনা এই সামান্য কটা চিঠি শ্রাবণকে পাল্টে ফেলবে? হাসালে। আর যদি আমার কথা বলি তাহলে বলবো আমি বড্ড বোকা। আগে পরে কিছু না ভেবেই মানুষটাকে হারানোর ভয় পেয়ে কেঁদেছি। ঈশার গলা অত্যন্ত স্বাভাবিক, আর এতটাই স্বাভাবিক যে মায়া এতেই দম ছাড়ছে বারবার। এক শুকনো ব্যথা ভেতরটা ক্রমাগত ছিদ্র করে যাচ্ছে মায়ার। ঈশা কেন শ্রাবণকে এতদিনও ভুল বুঝতে পারলো না? তবে কি তার ভালোবাসায় কোনো খামতি বা কমতি ছিল? ছিল বই কি, অবশ্যই ছিল। নয়তো ঈশা এতটা কনফিডেন্স নিয়ে ওর পাঠানো চিঠিগুলো নষ্ট করতো না। তুমি কখনো পড়নি চিঠিগুলো? পড়ার মতো আমার অঢেল বই ছিল, অঢেল মানুষও ছিল অবসর সময়টাকে মন মতো কাটানোর। তাই সত্যি বলতে তোমার চিঠিগুলো আমি কখনো আগ্রহ বাড়িয়েও দেখিনি। রান্নাঘরের দরজায় ঠক ঠক শব্দ হলো। ঘাড় ফিরিয়ে তাকালো ঈশা আর মায়া। তিতির, তানি আর তুতুন দাঁড়িয়ে আছে। ওরা তাকাতেই তিতির ভ্রুকুটি করে বলল, খুব গম্ভীর আলোচনা চলছে মনে হচ্ছে। কি ব্যাপার, আমার ভাইয়ের বউ ওসব সব ওকে তো? মায়ের বড্ড কষ্ট হচ্ছে, হিংসে হচ্ছে ঈশাকে দেখে। সবাই ওকে কেন এতটা ভালোবাসে, আর এই যে প্রতিটা মুহূর্তে তার কোনো না কোনোভাবে ঈশাকে শ্রাবণের নামের সাথে জুড়ে রাখে, এটা একদম সহ্য করতে পারছে না মায়া। ঈশা চোখ জোড়া ছোট করে তাকায় তিতিরের পানে, গাল ফুলিয়ে বলে, এখনই পর করে দিলে তো মনে থাকবে আমার। বলেই আবার নিজের কাজে ব্যস্ত হয়। তুতুন সবার আগে ছুটে এসে ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে, ওর কাজ দেখতে থাকে। অতঃপর তানি আর তিতির ঢোকে ভেতরে। ঈশার কথায় তিতির মুচকি হেসে মায়াকে উদ্দেশ্য করে বলে, আমার ভাইকে বিয়ে করে নিল, আর তাকে নাকি আমার ভাইয়ের বউ বলে ডাকা যাবে না। তুমি বলো মায়া আপু, এখানে